নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। কারণ জানি যখন আপনি অসুস্থ থাকেন তখন আপনার পরিবারের সকলে অসুস্থ থাকে, কারণ মনের দিক থেকে অসুস্থ থাকাটাই কিন্তু সব থেকে বড় অসুস্থতা। এবং সে কারণে কিন্তু কিভাবে আপনাদের পরিবারের প্রত্যেককে ভালো আমরা রাখতে পারি সেই দিকে কিন্তু আমাদের নজর থাকে। তাই আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারের মানুষরা সুস্থ থাকুক, সে কারণে আমাদের এই প্রচেষ্টা। এবং আমরা প্রত্যেকদিন এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি। তার মধ্যে সুগারের সমস্যা থাকে, তার মধ্যে অস্থি সংক্রান্ত সমস্যা থাকে, পেটের সমস্যা থাকে, আমাদের গুরুত্বপূর্ণ অর্গান অর্থাৎ আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের কিডনি, আমাদের লিভার, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। বা আপনার কোনো রকম অপারেশন ছাড়া আপনি নিজেকে ভালো রাখতে চান, দীর্ঘদিন মেডিসিন না খেয়ে নিজেকে ভালো রাখতে চান, সব কিছুর কিন্তু উপায় একমাত্র কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তাই আপনি যে কোনো প্যাথিতেই চিকিৎসা করুন না কেন, সব প্যাথির গুরুত্ব রয়েছে। কিন্তু কোথাও যদি মনে হয় যে আপনি স্যাটিসফাই হচ্ছি না, আমি মনের মতন রেজাল্ট পাচ্ছি না, আর একটু ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং এনবিপি সেন্টার মানে একটি বা দুটি সেন্টার নয়, বর্তমানে প্রত্যেকটি শহর, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি শহরতলিতে কিন্তু পৌঁছে গিয়েছে এনবিপির টিম, শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য। আজকে এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, তাই আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ফোন করতে পারেন, আমাদের কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে। অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, তবে তার মধ্যে অস্টিওপোরোসিস বিষয়টা নিয়ে আমরা অনেক দিন মনে হয় আলোচনা করিনি। অস্টিওপোরোসিস বিষয়টা কি, কাদের হয় এই সমস্যা, কেমন হয় এই সমস্যা, আদৌ কি রয়েছে এর কোনো ট্রিটমেন্ট, এনবিপিতে গেলে কি ভালো কোনো সুরাহা আমরা খুঁজে পাবো, সব বিষয়গুলো আমরা অল্প অল্প করে ডাক্তারবাবুর থেকে শুনে নেব। দেখুন, অস্টিওপোরোসিসকে আপনি একটা ভাষায় আরও বলতে পারেন যেটা হচ্ছে বোন ফ্র্যাকচার, ঠিক না? যেরকম আমাদের হাড়গুলো ভেঙে যায়, যতক্ষণ আমাদের হাড়গুলো ভাঙছে না ততক্ষণ আমরা বুঝতে পারি না। তো ঠিক এরকমই অস্টিওপোরোসিসের মধ্যে কী হয়, আমাদের হাড়ের মধ্যে ফুটো হতে চালু হয়ে যায়, মানে যে কোনো সময় আপনার হাড় ভাঙতে পারে। এবার যখন ফুটো হতে চালু হয় তখন আপনি কী হয়, এক ধরনের একটা পেন ফিল করেন, আপনি ব্যথা ফিল করেন, যেখানে আপনাকে পেন কিলার খেতে বলে দেওয়া হয়, যেখানে আপনি ডাক্তারের চিকিৎসা করে আপনি হয়তো পেন কিলার নিয়ে বা আপনি কোনো রকম আর্থ্রাইটিস নিয়ে ট্রিটমেন্টটা করছেন। কিন্তু আমরা বারবার বলি না, ডায়াগনোসিস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে। তো দেখুন, অস্টিওপোরোসিসকে আপনাকে জানতে গেলে আপনাকে বোন ম্যারো টেস্ট রিপোর্ট করতে হয়, যেখানে আপনি জানতে পারেন কি আপনার বোন কিন্তু হেলদি নেই। সেখানে দেখতে পাচ্ছেন আপনি অস্টিওপোরোসিসের দিকে যাচ্ছে, তার মানে আপনার হচ্ছে হাড় যে কোনো সময় আপনার ফ্র্যাকচার হতে পারে। এবার যদি কোনো ফ্র্যাকচার হয়ে যাবে তখন কী হবে, তখন অনেক রকম আপনার সমস্যাগুলো দেখা যাবে। আপনি কোনো রকম মুভমেন্ট করতে পারবেন না, এতটাই ব্যথা হবে যেখানে আপনাকে পেন কিলার খাওয়ার পরও কিন্তু আপনি ব্যথাকে সহ্য করতে পারবেন না। আপনি নিজেই জানেন কি আজকে যদি আমরা কোনো জায়গা থেকে যদি পড়ে যাই, আমাদের যদি পা যদি ভেঙে যায়, তখন আমাদের সেই সিচুয়েশনে আমাদের পেন কিলার কিন্তু কাজ করে। তখন আমাদেরকে কী করতে হয়, প্লাস্টার করতে হবে, কোনো রকম সার্জারি করতে হবে। আজকে যদি এই ধরনের জিনিসটা আমাদের গোটা যে মাল্টিপাল যে জয়েন্টগুলো রয়েছে, সমস্ত জয়েন্টের মধ্যে যদি এরকম যদি ফ্র্যাকচার হতে চালু হয়ে যায়, এইরকম ফ্র্যাকচারের মধ্যে যখন আমরা মাল্টিপাল যদি আমরা প্লাস্টার করি, মাল্টিপাল যদি আমরা সার্জারি করি, আমাদের শরীর ভাবুন আপনি কী রকম দেখতে হয়ে যাবে, ঠিক না? তো অস্টিওপোরোসিস যদি আমরা চিকিৎসা যদি করে নিই, তাহলে কী হবে, আমাদেরকে কোনো রকম প্লাস্টার করতে হবে না, কোনো রকম সার্জারি করতে হবে না। অস্টিওপোরোসিস অনেক রকম আমাদের ডিফারেন্ট যে হাড়গুলো রয়েছে সেখানে হতে পারে, যেমনি স্পাইনে হতে পারে, রিস্টে হতে পারে, হ্যাঁ, এলবোতে হতে পারে। তো এই যে পার্টিকুলার আপনাকে আমি যে জায়গাটা বললাম, সেখানে খুব বেশি মাত্রায় অ্যাটাক করে, খুব বেশি মাত্রায় পাওয়া যায়। আর লাস্ট দেখা গেল কি আমাদের যখন এটা ওয়াচ করা হয়েছিল কি অস্টিওপোরোসিস এখন আমাদের ভারতবর্ষের মধ্যে কতটা রয়েছে, তো মোর দেন 50 মিলিয়ন লোকের কিন্তু অস্টিওপোরোসিসটা রয়েছে। তাহলে বুঝতে পারছেন, ওই যে গ্রাফটা যে বার করা হয় না, সেটাও একটা রাফলি বার করা হয়, পুরোপুরি একজ্যাক্ট বার করা হয়। তো রাফলির মধ্যে যদি 50 মিলিয়ন যদি লোকের যদি অস্টিওপোরোসিস নিয়ে ভুগছে, তার মানে আপনি ভাবুন কি এই ধরনের একটা ডিজিজ যেখানে মানুষকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, যেখানে মানুষকে বিছানা সহ্য করতে হচ্ছে, যেখানে মানুষের এতটা যন্ত্রণা হচ্ছে, যেখানে পেন কিলার ছাড়া আর কোনো উপায় থাকছে না, সেখানে আয়ুর্বেদ কত সুন্দরভাবে বিবরণ করা রয়েছে। সেটা আমি আজকে বলছি না, 5000 বছর আগেই এই রোগের বিবরণ করা রয়েছে, এর চিকিৎসা করা বলা রয়েছে, যেখানে মানুষরা যারা চিকিৎসা নিয়েছে অস্টিওপোরোসিস নিয়ে, তাদেরকে আজকে সার্জারি করতে হচ্ছে না,
তাদেরকে আজকে প্লাস্টার করতে হচ্ছে না, ঠিক না? একদম। তো অস্থির বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের তরফ থেকে থাকে, ঘাড়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, পিঠে একটা যন্ত্রণা কিন্তু ফিল করতে পারছি, বা দুটো হাতে ভীষণ রকম ভাবে যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু, এবং হাঁটুর ব্যথায় তো উঠতে বসতে একদম পাচ্ছি না, ঘুম থেকে ওঠার পর গোড়ালিতে ভীষণ রকম ভাবে একটা যন্ত্রণা আসছে, বা ছোট ছোট গাঁটগুলোতে আমাদের যন্ত্রণা হচ্ছে। দীর্ঘদিন সোরিয়াসিসের মতন সমস্যা ছিল এবং তার থেকে সোরিয়াটিক আর্থারাইটিস হয়ে গিয়েছে, অ্যাঙ্কোলাইজিং এর মতন সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের অস্থির সমস্যায় নাজেহাল আমরা। কেন এই অস্থির সমস্যা হয়, সব বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিনের অনুষ্ঠানে আমরা কিন্তু কম বেশি কিন্তু আলোচনা করি। আজকে অস্টিওপোরোসিস নিয়ে আমরা আলোচনা করছি। ডাক্তারবাবু বিস্তারিতভাবে সুন্দরভাবে এটা আমাদের বোঝাচ্ছে, কিন্তু একটু জানতে চাইবো ডাক্তারবাবুর কাছ থেকে যে অস্টিওপোরোসিসের কি কোনো জেন্ডার আছে, মানে মেয়েদের বেশি হয়, ছেলেদের কম হয়, বা ছেলেদের কম হয় মেয়েদের বেশি হয়, এরকম কোনো বিষয় রয়েছে? অস্টিওপোরোসিস সবারই হতে পারে, কিন্তু যখন তুলনা আপনি করবেন তাহলে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের এই প্রবলেমটা খুব বেশি হয়। আর এই যদি সিমটমস গুলো দেখা যায় না, তো অনেক সময় দেখবেন আপনার শরীরের মধ্যে কিন্তু জ্বর জ্বর ভাব একটা থাকবে, সবসময় আপনার কিন্তু শরীরের মধ্যে জ্বর আসবে, আপনার বোন ডেন্সিটি কমতে থাকবে, মানে হাড়ের জোরটা আপনার কমতে থাকবে, আপনার যে ব্যালেন্স যেটা রয়েছে, আপনি হাঁটাচলা করছেন সেখানে দেখতে পাচ্ছেন আপনি ব্যালেন্স পাচ্ছেন না, পা নড়ছে আপনার। হ্যাঁ, আর এই ব্যালেন্স যখনই সমস্যাটা আসবে তখনই আপনি বুঝে যান যে এইরকম সমস্যাগুলো আপনি সাফারিং করতে পারেন। তখনই আপনাকে ইমিডিয়েট একটা ভালো কিন্তু ডাক্তারকে দেখিয়ে আপনাকে যে রিপোর্টটা বললাম বিএমডি, এই রিপোর্টটা করে নিয়ে আপনার রিজেনিটা আপনি যে অস্টিওপোরোসিস নিয়ে আক্রান্ত আছেন কিনা। একদম, সিমটমস গুলো জেনে রাখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনি মিলিয়ে নিতে পারেন, বুঝে নিতে পারেন যে আরে সমস্যাগুলো তো একরকম, আমার যে সিমটমস গুলো দেখা দিচ্ছে ডাক্তারবাবুর বলা সিমটমস গুলোর সাথে তো হুবহু মিলে যাচ্ছে, তাহলে কি হবে, আপনি অনেক বেশি সচেতন হবেন, আপনি নিজে আগাম জানতে পারবেন যে আমার কি ধরনের সমস্যা হচ্ছে এবং তার জন্য কি ধরনের চিকিৎসকের পরামর্শ নেব, এবং আমাকে ভালো তো হতেই হবে। তাই ভালো হওয়ার ইচ্ছে যখন থাকে তখন এমবিপির দরজা আপনার জন্য কিন্তু খোলা থাকে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কুন্তল মন্ডল বলছিলাম। কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যাঁ বিধাননগর। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার গোড়ালিতে ব্যথা করে। আচ্ছা, গোড়ালিতে মানে যখন ঘুম থেকে উঠলে একটু বেশি হয়, ঘুম থেকে উঠলে আর বিকালের দিকে একটু ঠিক হয়ে যায়, মানে আস্তে আস্তে চাপ দিয়ে হাঁটতে 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 আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু সকালের দিকে যখন উঠি তখন একটু ব্যথা থাকে ওই গোড়ালি, পায়ের গোড়ালি। আচ্ছা, পাটা কি ফুলেও যায় আপনার? যখন আমি বসে থাকি, ওই যে হয়তো চেয়ারে বসলাম তখন ওটা অনেক ফোলে দেখেছি। তো আপনি কোনো রকম ব্লাড রিপোর্ট করেছেন, ইউরিক অ্যাসিড রিপোর্টটা? ইউরিক অ্যাসিড রিপোর্ট করিনি, মানে আমার দেখেছি, কিন্তু যদি পেচ্ছাপে যদি প্রবলেম হয় তো হ্যাঁ একটু ঝাঁকুনি দেয় শরীরে, মানে হয় দেখেছি পেচ্ছাপে। আপনি একটা কাজ করুন, একটা ব্লাড রিপোর্ট করান। হ্যাঁ, ব্লাড রিপোর্ট একটা ইউরিক অ্যাসিডে করান। কারণটা হচ্ছে কি, আপনি যতটা সিমটমসগুলো বলতে পারছেন, এই সিমটমসগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড যখনই বেড়ে যায় তখন আপনার পাটা ফুলে থাকবে, পায়ে গোড়ালিতে ব্যথা থাকবে, শুনতে আপনি থাকুন। দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও কিন্তু ব্যথা থাকবে। আপনার যখন ওয়ার্কিং করবে না, আস্তে আস্তে কিন্তু দেখবেন এই ব্যথাটা নিজে দিকে চলে যায়। এরকম সিমটমস অফ গাউট, ঠিক না? তো আপনাকে যে বললাম কি মোর দ্যান যে 200 যে আর্থ্রাইটিস হয়, তার মধ্যে আলাদা আলাদা যে নামগুলো রয়েছে, তো আপনি যে নাম নিয়ে ভুগছেন সেটা হচ্ছে আপনার গাউট নিয়ে সমস্যা। তো সেখানে আপনি মসুর ডাল খাবেন না, ঢ্যাঁড়স খাবেন না, টমেটো খাবেন না। তো এই যে খাবারগুলো বললাম এটা আপনি নিষেধ রাখুন, তার সাথে আপনার জল মাত্রাটা কিন্তু বেশি করে রাখুন। ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে একটা আরও প্রবলেম আমাদের দেখা যায়, যেটা হচ্ছে আপনার আগামী দিন কিডনি খারাপ হতে পারে। ইউরিক অ্যাসিড মাত্রা যখন আপনি ইউরিন রুটিন রিপোর্টটা করবেন, তো সেখানে দেখবেন একটা ক্রিস্টাল বলে একটা পার্ট আছে। তো ক্রিস্টালের মধ্যে অনেক সময় দেখবেন আপনি ক্যালসিয়ামটা বেরোচ্ছে, অনেক সময় দেখবেন আপনার ইউরিক অ্যাসিডটা বেরোচ্ছে। তো ক্যালসিয়াম যখন বেরোচ্ছে তার মানে আপনার শরীরের মধ্যে পেশাব রাস্তায় আপনার পাথর হতে পারে। ঠিক ওই রকমই যখন আপনার ইউরিক অ্যাসিড যদি বেরোচ্ছে তার মানে আপনার ইউরিক অ্যাসিড মাত্রাটা বেড়ে গেছে। তো কিডনির উপর একটা কিন্তু ব্যাড ইফেক্ট করে। কিডনি যে নষ্ট হয় সেখানে কিন্তু প্রথম কারণই হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিডকে বেড়ে যাওয়া। একে মেনটেন করা দরকার আছে। যে কোনো ব্লাড রিপোর্টের মধ্যে যখনই প্যারামিটারগুলো দেখছেন কি আপনার রং রয়েছে, সেটাকে ঠিক করার চেষ্টা করুন। কারণ সামান্য এই যে প্যারামিটারগুলো যদি আপনি ঠিক যদি না করেন, আগামী দিন কিন্তু আপনি বড় থেকে বড় রোগ কিন্তু শরীরের মধ্যে আসতে পারে। একটা সামান্য একটা পায়ে ব্যথা, গোড়াতে ব্যথা, যেখানে ইউরিক অ্যাসিড বেড়ে গেল, সেখানে দেখা গেল কি আগামী দিন উইদাউট পেন কিলার ওনার কিন্তু কিডনিটা খারাপ হয়ে গেল। কারণটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড থেকেই কিডনিটা নষ্ট হয়। আপনি একটু যে বললাম ব্লাড রিপোর্টটা করতে, এই ব্লাড রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে সেখানে এসে যোগাযোগ করুন।
একদম। আর আমাদের বন্ধুদের জন্য কিন্তু প্রত্যেকদিন এই চ্যানেলে এই সময় কিন্তু অনুষ্ঠান থাকে এবং এই অনুষ্ঠানের মধ্যে থেকে প্রত্যেকদিন কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। আর এই আলোচনা শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ভালো থাকতে পারেন, আপনারা লোককে চিনতে পারেন, আপনারা লোককে বুঝতে পারেন। আর সেক্ষেত্রে বলবো যে আমাদের স্ক্রিনে আমাদের নিজস্ব নাম্বার অর্থাৎ এনবিপির নাম্বার 9830235527 বা 37 নাম্বার দুটি কিন্তু নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না, কথা বলতে ভুলবেন না, কারণ এই নাম্বারের থ্রুতেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এনবিপির আপনার বাড়ির সব থেকে কাছের চেম্বারটিতে, এবং অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিনের সমস্যা থেকে আপনি পাবেন কিন্তু রেহাই। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কালীঘাট থেকে প্রিয়া বলছি। কালীঘাট থেকে শ্রেয়া বলছো। বয়স কত শ্রেয়া? আমার বয়স হচ্ছে 26। 26। কি সমস্যা হচ্ছে বলো? আমার সমস্যাটা হলো আমার মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু ব্রণগুলো মানে ভালো হয়ে যাচ্ছে, তারপরে মানে কালো দাগ থেকে যাচ্ছে মুখে। আচ্ছা, বেশ। তো দেখুন, আপনার যে মুখের মধ্যে ব্রণ হয়ে যাচ্ছে আর ব্রণ যে দাগগুলো রয়ে যাচ্ছে, সেটা তো একটা পার্ট আছেই, কিন্তু আপনি যদি ব্রণ নিয়ে যদি চিন্তা করেন না, তো আপনার ব্রণকে যদি ঠিক করতে চান তো আপনি ফিটকিরি ব্যবহার করুন। যেটা ছেলেরা যে শেভিং করার পরে যে ফিটকিরি ইউজ করে, সেটা আপনি কি করবেন, মুখটা জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর আপনি ফিটকিরিটা ব্যবহার করুন। ফিটকিরিটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন একদম সাদা পাউডারের মধ্যে মুখটা হয়ে গেল, তখন আবার জল দিয়ে ধুয়ে নিন। তাতে কি হবে, নতুন করে আপনার ব্রণটা হবে না। কিন্তু যে ব্রণটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর যে ব্ল্যাক যে স্পটগুলো এসে গেছে, সেটা কি করে তোলা যাবে? সেটাকে তুলতে গেলে আপনাকে যদি মডার্ন মেডিসিনে যদি চিকিৎসা বলেন, তো সেখানে হচ্ছে আপনার লেজার ট্রিটমেন্ট। লেজার ট্রিটমেন্ট খুবই মানে এক্সপেন্সিভ রয়েছে, তার সাথে সাথে আপনার সেটা নেবার পর আপনার স্কিনটা কিন্তু খারাপ করে দেবে, আপনার ফেসটা কিন্তু খারাপ করে দেবে। তো সেখানে ন্যাচারাল ট্রিটমেন্ট আছে, সামান্য চিকিৎসা নিয়েই কিন্তু স্পটগুলোকে বার করতে পারবেন। আর একটা কথা বলে দিই, ফেসের মধ্যে যে দাগগুলো হয়, যে পিম্পলসগুলো হয় না, এটাও কিন্তু একটা সাইন আছে আমাদের শরীরের মধ্যে। দেখবেন যখন আপনার ব্রণ যদি ফোরহেডে যদি হচ্ছে, আপনার মাথায় যদি হচ্ছে, তার মানে আপনার লিভারের সমস্যা কিন্তু আপনার আসছে। এইবার যদি আপনার ব্রণ যদি গালের মধ্যে যদি হচ্ছে, এই জায়গা যদি হচ্ছে আপনার, তাহলে কিন্তু আপনি দেখবেন এটা আপনার ব্লাড পিউরিফায়ার মানে রক্ত পরিষ্কার যদি না হয়, তাহলে আপনার এইরকম সমস্যাটা হয়। এবার কিন্তু যখন আপনি দেখবেন আপনার ব্রণটা আপনার লিপসের নিচেগুলো যদি হচ্ছে, তাহলে আপনি দেখবেন কিন্তু এটা কিডনি খারাপ হওয়ার সাইনটা রয়েছে। দেখুন, তো সামান্য একটা ব্রণ কতটা শরীরের মধ্যে সাইন করে দেয়। বারবার বলেছি না যে আপনার ফেসের মধ্যে যদি কোনো রকম পরিবর্তন হচ্ছে, কোনো রকম যদি দাগ রয়েছে, তার মানে আপনি বুঝে যান একটা বড় রোগ কিন্তু আপনার শরীরের মধ্যে আসতে চলেছে। এবার আপনাকে ধরতে হবে কি দাগটা কিসে রয়েছে। কিছুদিন আগে আমি একটা কথা বলবো, আপনার একজনের সঙ্গে আমার দেখা হলো, তার কি ফোরহেডের মধ্যে ঠিক এই জায়গাটা ব্লাডের একটা ক্লটিং হয়েছিল, ঠিক না, রক্ত জাম হয়ে গেছিল। এবার ওনার কি হচ্ছিল, ওই জায়গাটা কিন্তু পেন হচ্ছিল। তো ওনার সঙ্গে যখন আমার দেখা হলো, উনি বললেন কি ডাক্তার, আমি তো দেখুন না নর্মালি ছিলাম রাত্রিবেলা, কিন্তু হঠাৎ দিচ্ছে সকালবেলা আবার কিন্তু এখানে একটা দাগ রয়ে গেছে। কিন্তু আমি বুঝে গেছিলাম ওনার কিন্তু এই যে দাগটা রয়েছে, এই দাগটা কিন্তু হচ্ছে ব্লাডে কিন্তু ক্লটিংটা হচ্ছে। আমি বললাম কি আপনি কোনো রকম প্রেশার আপনার ফ্লাকচুয়েট করেছে? বললেন না, আমার তো প্রেশার কিন্তু সবসময় ঠিক থাকে। তো উনি দেখলেন কি, উনি একটা হিল স্টেশনে গিয়েছিলেন। তো যেখানে দেখার পর ওনার যে শীতের জন্য ঠান্ডা থেকেই আপনার কিন্তু ব্লাডে ক্লটিংটা হয়েছিল। তার জন্য কি হলো, আগামী দিন দেখা গেল পরের দিনই ওনার কিন্তু টনসিলটা বেড়ে গেল। তো দেখুন, একটা টনসিল আসার আগে কীরকম শরীরের মধ্যে একটা সাইন তৈরি করলো, কি যাতে ওনার প্রবলেমগুলো দেখা গেল। তো এই ধরুনই বললাম, একটা সামান্য যদি আপনার ফেসের মধ্যে যদি একটা ব্রণ হচ্ছে বা ফেসের মধ্যে যদি কোনো রকম দাগ হচ্ছে, কোনো চেঞ্জেস হচ্ছে, ইমিডিয়েট দরকার আছে আপনার কিন্তু ডাক্তারকে দেখানো। আদারওয়াইজ আপনি বড় রোগ নিয়ে কিন্তু ভুগতে পারবেন। যেখানে আপনি দেখুন টনসিলের জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, টনসিলের জন্য আপনি যদি না ট্রিটমেন্ট করেন, আগামী দিনে আপনার টনসিল ক্যান্সারও কিন্তু হতে পারে। তো দেখুন, একটা সামান্য একটা ব্লাডের ক্লটিংটা যে ফোরহেডের মধ্যে দেখা গেল, সেখান থেকে টনসিল থেকে টনসিল ক্যান্সার, এগুলো সিমটমসগুলো দেখা যায়। তো এই জন্য বললাম একটু চিকিৎসার মধ্যে থাকুন। যদি আপনি কালীঘাটে থাকেন, তো কালীঘাটের পাশে আপনার চেম্বার আছে, যদি পারেন একবার দেখা করবেন, যেখানে আপনার এই রকম যে স্পটগুলো যে হবে সেটাও পরিষ্কার হবে উইদাউট লেজার। তার সাথে আপনি ভবিষ্যতেও কিন্তু এরকম ব্রণ মতন আপনি সমস্যা নিয়ে ভুগবেন না। একদম। আসলে আমাদের সত্যি অনেক সংকেত রয়েছে, যে সংকেতগুলো কিন্তু আমাদের আগাম বুঝিয়ে দেয় যে আমার শারীরিক সুস্থতার একটা প্রশ্ন চিহ্ন আছে।
তো সেই প্রশ্ন চিহ্নটা অনেক ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না, কারণ আমরা সাধারণ মানুষ। এবং যদি আপনি যদি একটুখানি বুদ্ধি রাখেন যে কেন এটা আমার হচ্ছে, এটা তো আমার আগে ছিল না, তাহলে আমাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। এতটুকুই যথেষ্ট আপনার নিজেকে ভালো রাখার জন্য, আপনাকে নিজেকে সুস্থ রাখার জন্য। আর সেই কারণে কিন্তু বলবো, কোনো রকম অস্বাভাবিক কিছু নিজের শরীরের উপলব্ধি করলেই আপনি আপনার কাছাকাছি যে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর আপনার যদি মনে হয় যে না, আমি অভিজ্ঞ চিকিৎসক মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, সেখানে যোগাযোগ করব, তো অবশ্যই আপনাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। অস্টিওপোরোসিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর একটু শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে যে আর কোন কোন দিকে আমাদের নজর রাখা দরকার, বা যদি আমার এই সমস্যা থাকে তাহলে কি আমি একেবারে ভরসা করে পৌঁছে যেতে পারি এনবিপিতে? দেখুন, সেটা তো আমি বলবো না, আমার যে পেশেন্টগুলো আছে তারাই বলবে, কেন কি একটা ডাক্তার নিজের মুখে কোনোদিন প্রচার করে না নিজে। তো সেটা আমি আপনাকে বলবো কি একটা কথা, যে আজকে যে অস্টিওপোরোসিস নিয়ে যদি আপনি কথা বলে থাকেন, তো সেখানে দেখবেন আপনি যে সামান্য একটা গ্যাসের সমস্যা, আজকে যারা জিআরডি সমস্যা নিয়ে যারা ভুগছে, বা যাদের থাইরয়েড রয়েছে, বা যারা ক্যান্সার রয়েছে, বা যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, বা যাদের অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস রয়েছে, এইরকম কিন্তু সাইন দেখা যায় যেটা অস্টিওপোরোসিস হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। কারণটা হচ্ছে কি, আপনি যে থাইরয়েড ওষুধটা খান সেখানে কি হয়, আপনার বোন ডেন্সিটি কমে যায়। আর অস্টিওপোরোসিসের মধ্যে আপনার কি দরকার রয়েছে কি, বোন ডেন্সিটি কি বাড়িয়ে দেওয়া। তো আপনার যে বোন ডেন্সিটি যে কমে যাচ্ছে, মানে হাড়ের যে জোরটা কমে যাচ্ছে, সেখানে আপনার সিমটমসগুলো থাকছে কি আপনার অস্টিওপোরোসিস হতে পারে, ঠিক না? তো এইটা একটা ধরনের, যদি যাদের থাইরয়েড আছে তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। সেকেন্ড নাম্বার প্রবলেমটা, যাদের অটো ইমিউন ডিজিজ, মানে অটো ইমিউন ডিজিজের মধ্যে যেরকম হচ্ছে আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস, মানে আপনার যাকে আমরা বলি গিটে গিটে ব্যথা, তো এই ধরনের যাদের প্রবলেম আছে তারাও কিন্তু দেখবেন অস্টিওপোরোসিস নিয়ে আপনার ভুগতে পারে। আপনাদের খুব সাবধানে দরকার রয়েছে। আর অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, মানে আপনার কি হয়, স্পাইনটা যেটা রয়েছে বাম্বু স্পাইন হয়ে যায়, ঠিক না? আমাদের স্পাইন যেটা রয়েছে এটা স্টিফ হয়ে যায়, কোনো রকম মুভমেন্ট করতে পারে না। তো এইটাও একটা সাইন আছে, সিমটমস আছে সেখানে অস্টিওপোরোসিস হয়ে যাওয়া। ঠিক ওই রকমই 3 নম্বর একটা সমস্যা, যাদের বলবো কি বাড়ি বাড়ি ঘরের মধ্যে শোয়া রয়েছে, যাদের হচ্ছে গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, মানে জিআরডি যাদের সমস্যা আছে তাদের, বা আইবিডি যাদের সমস্যা আছে তাদেরও কিন্তু দেখা যায় কি অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবার ভাবুন, আপনি একটা সামান্য পেটের সমস্যার জন্য তারা চিকিৎসা করতে পারছে না, পেটের সমস্যা, পেটকে রোগকে সারাতে পারছে না, সেখানে দেখা গেল কি ওনার অস্টিওপোরোসিস হয়ে গেল। এবার ভাবুন, আপনি বলবেন কি রকম ডাক্তার ওইটা মেল হলো, ঠিক না? পেটের সমস্যা থেকে কি করে না আর্থ্রাইটিসটা এসে গেল। তো অনেক এইরকম আর্থ্রাইটিস আছে যেখানে জন্ম দেয় কিন্তু আমাদের পেট থেকে। যেরকম একটা আমি বলেছিলাম রুমেটয়েড আর্থ্রাইটিস, তাকে আয়ুর্বেদ মধ্যে কি বলা হয়, আমবাত, ঠিক আছে? আমবাতকে যদি সন্ধি বিচ্ছেদ করবেন তাহলে কি হলো, আম আর বাত, মানে পেটের মধ্যে যদি আম জমে যায় তখন এই আর্থ্রাইটিসটা হয়, ঠিক না? তো ঠিক ওই রকমই মাল্টিপল মাইলোমা, মানে আপনার যে যখনই আপনার ব্লাডের ক্যান্সার যদি হয়, বা মাল্টিপল আপনার যে অর্গানের মধ্যে যদি ক্যান্সার হয়, তখনও আপনার দেখা যায় কি বোন ডেন্সিটি কমে যায়। তো এই যে 4টো যে উদাহরণ বললাম না, এই 4টে উদাহরণটাই যাদের রয়েছে তাদেরকে খুব সাবধানে থাকতে হয়, যেখানে আপনি ক্যালসিয়াম জাতীয় জিনিসটাকে আপনাকে খেতে হবে। এবার আমি আপনার আসবো কি কি আপনাকে খেতে হবে কি না খেতে হবে। একদম অবশ্যই আলোচনায় ফিরবো, তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নিয়ে কিন্তু ডাক্তারবাবু আলোচনা করলেন। অস্টিওপোরোসিস কি, অস্টিওপোরোসিস হওয়ার কারণ কি, অস্টিওপোরোসিসের সিমটমস কি, অস্টিওপোরোসিস মূলত কাদের বেশি হয়, এবং অস্টিওপোরোসিসের অবশ্যই ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপিতে। আরো অন্যান্য দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাড়িপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার বয়স হচ্ছে 24। সমস্যা হচ্ছে আমার মুখে পিম্পল বের হচ্ছে, আর মানে দাগ থেকে যাচ্ছে, কালো দাগগুলো। ওকে, বেশ। দেখুন, আপনার আগেও যে মহিলারা ফোন করেছিলেন তাদের কিন্তু এই সমস্যাটাই ছিল, সেম সমস্যা আপনার আছে। তো দেখুন, আজকে 24 বছর বয়সের মধ্যে যে ব্রণ হওয়া না, এটা কোনো বিগ ইস্যু নয়। হারমোনস যখনই চেঞ্জ হয় তখনই কিন্তু এইরকম ব্রণগুলো দেখা যায়। কিন্তু যদি আপনার এই ব্রণটা ঠিক হচ্ছে না, দীর্ঘদিন থাকছে, বা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি আমার কিন্তু ব্যথা হচ্ছে, পুজ জমে যাচ্ছে, মাল্টিপল হচ্ছে, মানে মুখটা নষ্ট খারাপ করে দিচ্ছে, দেখতে খারাপ হচ্ছে, তাহলে আপনি সাবধান যদি না হন, তাহলে কিন্তু কী হবে কি, ইন ফিউচারে যদি আপনার পিম্পলস যদি চলেও যায়, তো দেখবেন আপনার ফেসের মধ্যে কিন্তু হোল হতে চালু হয়ে যাবে, ঠিক না? এই হোলগুলোকে আপনাকে আবার ফিল করতে হবে। তো যখনই আপনি এটা ফিল করাবেন তখনই কিন্তু অনেক রকম খরচা হওয়ার পরেও আপনার আর্টিফিশিয়ালি হয়, আর ন্যাচুরাল কিন্তু ন্যাচুরালি হয়, ঠিক না? তো আপনাকে একটু বলবো, জল আপনি বেশি করে খান, আর যে হারমোনসের যে চেঞ্জেসগুলো যে হচ্ছে তার জন্য কিছু ব্লাড রিপোর্ট করতে হয়, যেমনি টিএসএইচ রিপোর্টটা করান,
আইজি রিপোর্টটা করান, আপনার সিবিসি রিপোর্টটা করান, কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টটা করান, যেখানে আপনি জানতে পারবেন আপনার ডাব্লিউবিসি কত রয়েছে, আপনার প্লেটলেট কাউন্ট কত রয়েছে। এইটা খুব দরকার আছে। আপনি 3 মাস 6 মাস অন্তরে যখনই আপনি কোনো ব্লাড রিপোর্ট করাবেন, আর ব্লাড রিপোর্টের মধ্যে যদি আপনি দেখতে পাচ্ছেন কিছু আমার রিপোর্টগুলো খারাপ রয়েছে, সেই সময় যদি আপনি সাবধান হয়ে যান না, তো এই যে ক্যান্সার মতন রোগ, এই যে আর্থারাইটিস মতন রোগ, এই যে আমরা প্রতিদিন যে একটা আলোচনা করি, একটা রোগ নিয়ে আলোচনা করি, এই রোগগুলো কিন্তু আপনার হবে না। কারণটা হচ্ছে কি, আপনি শরীরের জন্য আপনি কিন্তু অ্যালার্ট ছিলেন। কিছুদিন আগে একটা আমার রোগী একটা দেখা হলো আমার সঙ্গে, উনি কিন্তু অ্যালকোহলিক ছিলেন। আর সেই লোকটা আমাকে কিন্তু একটা কথা বলেছিল, ডাক্তারবাবু আমি আর অ্যালকোহল কিন্তু খাবো না। হ্যাঁ, বললাম কি ছাড়ুন বাবা, আপনার মতো অনেক দেখেছি, অনেক আছে, অনেক যায়। কিন্তু সেই লোকটা সত্যি ছেড়ে দিল। আর কালকে আমাকে ফোন করে চলে, ডাক্তারবাবু আমি কিন্তু বড় একটা পার্টির মধ্যে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি খেলাম না। এইটা দেখুন, দরকার ছিল না আমাকে ফোন করা, কিন্তু কেন বললো, যাতে উনি তো খুশি হলেন। আর আমার এই যে বললাম না, সেদিন আপনার থেকে হবে না, তো আমার এই কথাটা না উনি লেগে গেল না। তো ওই লেগে যাওয়ার পর উনি যে ছেড়ে দিলেন, সত্যি ওনার অনেক মেডিসিনগুলো বন্ধ হয়ে গেল, অনেক রোগগুলো না ঠিক হয়ে গেল। অনেক সমস্যা নিয়ে উনি ভুগছিলেন, মানে পেটের সমস্যা, তো মানে মারাত্মক সমস্যা, মানে উনি 2 দিন 4 দিনের মধ্যে কিন্তু ওনার পেটের সমস্যাটা হচ্ছিল। এখন দেখুন ঠিক হয়ে গেছে। তো আমরা যদি লাইফস্টাইলকে যদি ঠিক করে দিই, আর ঠিকঠাক যদি আমরা লাইফস্টাইলকে মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে রোগ আসবে না, ডাক্তার প্রয়োজন হবে না। ঠিক না? মনে হয় আমার প্রোগ্রামটা আপনাকে আর দেখতে হবে না। একদম। তবে আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র অসুস্থ মানুষরা দেখবেন এটা কিন্তু আমরা কখনোই বলি না। আমরা বলি সুস্থ মানুষরা আমাদের এই অনুষ্ঠান বেশি করে দেখুন, যাতে কোনোদিন আপনাকে অসুস্থ না হতে হয়। একটা কাজও এরকম করবেন না যে কাজটা আপনার জন্য ভুল প্রমাণিত হবে। এমন একটা দানা খাবেন না যে দানাটা আপনাকে অসুস্থ করে দিতে পারে। তবেই কিন্তু আপনি নিজেকে ভালোবাসেন, আর তবেই কিন্তু আপনি সবাইকে ভালোবাসেন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, রূপা বেরা বলছি বস্তারা থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? পায়ে খুব যন্ত্রণা হয়। পায়ে খুব যন্ত্রণা হয়? কোথায়? পায়ের হাঁটুতে, গোড়ালিতে? পায়ের পেশিতে যন্ত্রণা। পায়ের পেশিতে? হ্যাঁ হ্যাঁ। পায়ের পেশিতে যন্ত্রণা হয়। আপনি Okay. কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা কোনো রকম রিপোর্ট করেছেন? না, রিপোর্ট করা হয়, মানে প্রত্যেকদিন হয় না, মাঝে মাঝে হয়ে যায়। মাঝে মাঝেই হয়, কিন্তু ওইটা জানতে হবে কি ব্যথাটা কিসের ব্যথা হচ্ছে। অনেক সময় আপনি যদি জল কম খান না, তাহলেও কিন্তু ব্যথা হয়। ঠিক আছে, তো কেন ব্যথা হচ্ছে সেটা জেনে নিন। যদি আপনার জল কম খেয়ে যদি ব্যথা হয়ে থাকে, আপনি জলটা খাবেন। কোথায় আপনি থাকেন? জল খাই মোটামুটি, মানে কমও না বেশিও না। না, আপনার বাড়ি কোথায়? হ্যালো, কোথা থেকে ফোন করছেন বললেন? সিটির মোড় বস্তারা। সিথির মোড়, কলকাতা সিথির মোড়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, আপনার দরকার আছে কিছু রিপোর্টগুলো করে নেওয়া, শুনুন। আপনাকে জানার দরকার। যেমনি একটা উদাহরণ আমি বললাম কি, যদি আপনি জলটা কম খান তাহলে কিন্তু এরকম ধরনের ব্যথা হতে পারে। কেন এটা বললাম কি, এখানে আপনার দরকার ছিল না মেডিসিন খাওয়া, আপনার জল খেলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যেত। বা অনেক সময় দাঁড়িয়ে যদি জল খাওয়া হয়, তাহলেও কিন্তু আপনার পায়ে ব্যথা হয়। তো পায়ে ব্যথা না অনেক কারণ আছে। এবার আপনি আমাকে ফোন করলেন, আমি তো কোনো রকম ভগবান নেই যে আপনি ফোন করলেন মানে ঘন্টি বাজালেন, এবার আমি আপনাকে ওখান থেকে একটা প্রসাদ ছুড়ে ফেলে দিলাম যে আপনি ভালো হয়ে গেলেন। ঠিক না? তো আপনাকে জানতে হবে কি ব্যথাটা কিসের আছে। রায় কি পিছে পাহাড় ছুপা হওয়া, যদি আপনি জেনে যাবেন আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। তো আমি দুটো যে উদাহরণটা বললাম, সেখানে দুটো উদাহরণের মধ্যে আপনার কিন্তু ওষুধ লাগে না, সেখানে আপনি ঠিক হয়ে যাবেন এমনি। তো এবার যদি দুটো থেকে যদি আপনার আলাদা যদি কিছু রোগ হয়ে থাকে, সেখানে যদি একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যদি আপনার এই ব্যথাটা যদি চলে যায় ট্রিটমেন্ট করে, সেটা কি খারাপ আছে? নাহলে এইরকমই আপনি আজকে বলছেন মাঝে মাঝে ব্যথা হচ্ছে, কালকে বলবেন রোজ ব্যথা হচ্ছে, পরশু দিন আমাকে ফোন করে বলবে কি ডাক্তার এত ব্যথা হচ্ছে কি আর ব্যথাটা কমাতে পারছি না। তো সব জিনিসে দরকার আছে ট্রিটমেন্ট। আপনি সিদ্ধির মোড়ে থাকেন, আপনি হাতিবাগানে এসে দেখান। প্রতি বুধবার করেই আমাদের হাতিবাগান চেম্বার হয়, সেখানে এসে আপনি দেখা করুন। যেখানে ডক্টর হালদার থাকেন, আপনাকে উনি এই যে ট্রিটমেন্টটা দেবেন বা কিছু রিপোর্ট করবেন, সেখান থেকে আপনাকে দেখবেন আর ফোন করতে হবে না, আপনি এমনি ভালো হয়ে যাবেন। একদম। তো আপনার বাড়ির কাছাকাছি কোন ডক্টরকে আপনি পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, কবে পাচ্ছেন, কটা থেকে কটা পর্যন্ত পাচ্ছেন? এতগুলো প্রশ্ন যদি আপনার মনে দানা বাঁধে এখন এই মুহূর্তে, তবে আপনার জন্য রয়েছে টিভি স্ক্রিনে একেবারে এনবিপি নিজস্ব নাম্বার। সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে 9830235527 বা 37। এবং তার পাশাপাশি বলবো যে খড়গপুরে কিন্তু আমাদের চেম্বার হয়। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যান। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পান, যদিও এবার শিলিগুড়িতে কিন্তু আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে। অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন যে ডক্টর বি শর্মা কি শিলিগুড়িতে আসছেন। অবশ্যই শিলিগুড়িতে কিন্তু এবার যাচ্ছেন ডক্টর বি শর্মা।
স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন, এবং যারা ডক্টর বি শর্মার সঙ্গে যোগাযোগ করতে চান তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর জন্য কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। এবং তার পাশাপাশি বলবো যে হলদিয়ায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বাঁকুড়াতে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আরামবাগে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আগরতলা ত্রিপুরাতে এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অবশ্যই যারা ত্রিপুরার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। ত্রিপুরার বন্ধুরা এবারে কিন্তু পাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আমাদের নতুন আরেকটি চেম্বার নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য, যেহেতু বললাম শিলিগুড়িতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ঠিক তারপরের দিনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আলিপুরদুয়ার নতুন চেম্বারের ওপেনিং। অর্থাৎ অনেকের অনুরোধ ছিল দীর্ঘদিন ধরে সংস্থার কাছে, ডক্টর বি শর্মার কাছে, সেখানে আপনাদের অনুরোধকে মাথায় রেখে আলিপুরদুয়ারে কিন্তু চেম্বার ওপেন করা হচ্ছে। তাই প্রচুর বন্ধুদের কিন্তু রেসপন্স আমরা চাই, প্রচুর বন্ধুদের ফোন আমরা চাই আলিপুরদুয়ার থেকে। তাই আপনারা কিন্তু চটপট আমাদের যে 27 বা 37 নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন, নাম লেখান। জামশেদপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ডিব্রুগড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে। বনগাঁয় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে। কাকদ্বীপে আমাদের চেম্বার থাকে, ডক্টর এস ভাদুরীকে কিন্তু পাচ্ছেন। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুরে কিন্তু এবার আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে। হেরিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। নিচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। তার পাশাপাশি বলে রাখবো যে রায়গঞ্জ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার নর্থ বেঙ্গলের, ডক্টর এস ঘোষালকে কিন্তু পাচ্ছেন। আসানসোলে প্রত্যেক বাড়ি পান ডক্টর বি শর্মাকে, এবারেও কিন্তু ডক্টর বি শর্মাকেই পাচ্ছেন। দিল্লি থেকে প্রায় প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো বন্ধুরা কিন্তু ফোন করেন। তো দিল্লিতে প্রত্যেক মাসে চেম্বার থাকে, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসেই কিন্তু পেয়ে যাচ্ছে ডক্টর বি শর্মাকে। আরেকটি নতুন চেম্বারের কিন্তু নাম আপনাদের কাছে আমরা দুদিন ধরে অ্যানাউন্স করছি, সেটা হচ্ছে রানীহাটি আমাদের নতুন চেম্বারের ওপেনিং, এবং সেখানেও কিন্তু থাকছেন প্রথম দিন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা। একটু ডাক্তারবাবু থেকে জানতে চাইবো, রানীহাটি মানে ঠিক কোন দিকের বন্ধুদের জন্য এটা সুবিধার হচ্ছে? এটা হচ্ছে যারা হাওড়াতে থাকে, মানে যারা উলবেড়িয়া থাকে বা বাগনানের দিকে থাকে, তাদের কিন্তু সুবিধা হয়। বা রানীহাটি কিন্তু অনেক বড় একটা জায়গা, যেটা ধুলোগড়ে থাকে, ঠিক আছে? তো তাদের জন্য এটা সুবিধা হবে, এই পেশেন্টগুলো মানে বেশি দূরে না গিয়ে তারা নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেটা ওনার জন্য আপনার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। একদম। পাশাপাশি কলকাতা এবং হাওড়াতে কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে। কলকাতার চেম্বার মধ্যে মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, এদিকে হাজরায় আপনারা ল্যান্সটাউনে কিন্তু আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই খিদিরপুরে। তার আগে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই হাতিবাগানে, পেয়ে যাচ্ছেন অবশ্যই হাওড়ার বন্ধুরা দাসনগরে, বাল্টিগুড়ি বাজার দাসনগর, বেলুড়ে পাচ্ছেন, এদিকে কিন্তু শিবপুরে পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু চেম্বার আমাদের থাকে। যে প্রশ্নটা ছিল কি খাবো, যেটা খেলে অস্টিওপোরোসিস রোগ থেকে রেহাই পেতে পারি, প্রচুর কি দুধ খাবো, প্রচুর কি কোনো ক্যালসিয়াম জাতীয় কিছু মেডিসিন কিনে খাবো, কি বলছেন ডাক্তারবাবু? শুনবো। দেখুন, অবশ্যই আপনি খাবেন, কিন্তু ক্যালসিয়াম বড়িটা না খেয়ে আপনার খাওয়ার মধ্যেই আপনাকে ক্যালসিয়াম জাতীয় জিনিসটা খেতে হবে। যে ন্যাচারাল সোর্স হচ্ছে আমাদের ক্যালসিয়ামের দুধ, মিল্ক আছে, তো আপনি মিল্ক খান, ঠিক আছে? বা ছেনা খেতে পারেন। দেখুন, যাদের নার্ভের সমস্যা আছে, পায়ে ঝিনঝিন করছে, অবশ হচ্ছে, আপনি দেখুন, আপনি মনে করুন তো আপনার কবে আপনি দুধ খেয়েছিলেন, আপনার ঠিক মনেই নেই। আপনি দুধ খান না, দুধ খেলে নাকি আপনার অ্যাসিড হয়। আরে অ্যাসিড হয় তো তার চিকিৎসা করুন। কেন অ্যাসিড হয়? আপনার হচ্ছে, আমার হচ্ছে না কেন? ঠিক আছে, যদি আপনি দুধ যদি না খান বা আপনি যদি ছেনা যদি না খান, তো এরকম সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে আসবে। তো ক্যালসিয়াম জাতীয় জিনিসটাকে আপনাকে ইনটেক করতে হবে, যেমনি আপনি ড্রাই ফ্রুটের মধ্যে আপনি কাজু, বাদাম, আখরোট, কিশমিশ, ঠিক আছে, সেই ধরনের আপনি জিনিসটা খেতে পারেন। তো এই যে খাওয়ার মধ্যে আপনাকে জানতে হবে কি নিউট্রিশন আর ক্যালসিয়াম, এই দুটো জিনিস আপনাকে রাখতে হবে। আর অ্যাভয়েডের মধ্যে আপনি কোনো রকম নেশা আপনি করবেন না, আর বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণটা হচ্ছে তারা আপনার পেটে ভরে দিচ্ছে, কিন্তু আপনার শরীরের মধ্যে যে ক্যালসিয়াম আর নিউট্রিশন, এই দুটো জিনিস ফিল আপ করতে পারছে না। এই কারণের জন্য আমাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। একদম।
সম্ভাবনা তো অনেক রোগেরই আমাদের বেড়ে যায়, তবে আপনি যদি সচেতন থাকেন তাহলে কিন্তু অনেক কিছুর সাথে আপনি লড়ে নিতে পারেন। এবং অবশ্যই আপনার পাশে সর্বদা রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, যারা ঠিক এই কথাগুলোকে ভরসা করে পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তারা এখন কেমন আছেন, কি বলছেন, তারা কি বার্তা রাখছেন আপনার জন্য, একটু শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। नमस्कार, आदाब, सत श्री अकाल, अस्सलाम वालेकुम। मैं हूं आपका दोस्त रजा मुराद। आज मैं आपसे एक बहुत ही इंपॉर्टेंट बात शेयर करना चाहता हूं। कुछ दिनों पहले जब मैं कोलकाता आया था तो मेरे घुटनों में शदीद दर्द महसूस हुआ। जब मैंने इंक्वायरी की इलाज के बारे में तो मुझे पता चला कि यहां पर एनबीपी यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर है, जहां डॉक्टर शर्मा मरीजों का इलाज करते हैं। मैं डॉक्टर शर्मा से मिला और उनसे मैंने अपना इलाज कराया और जिसका नतीजा ये हुआ कि घुटनों का दर्द अब कोसों दूर चला गया। मैं बिल्कुल सेहतमंद हूं और अब मुझे घुटनों की कोई तकलीफ नहीं है। तो मैं आप सबको ये रिकमेंड करता हूं कि अगर आप कभी भी इस किस्म की किसी भी तकलीफ में मुब्तला हों तो आप जरूर एनबीपी यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर जाकर डॉक्टर शर्मा से मुलाकात करें, उनसे अपना इलाज कराएं, तो आपका दर्द आपसे कोसों दूर चला जाएगा और आप बिल्कुल सेहतमंद हो जाएंगे। जय हिंद। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের স্বাগত জানাই এবং ভালো কিছু বিষয় নিয়ে আরো একবার আপনাদের জন্য আলোচনা করি। একটা পরিবারে যেরকম মা বাবা সন্তান একটা সুন্দর ফ্যামিলি তৈরি হয়, ঠিক একই রকম ভাবে আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার নিয়ে আপনার শরীর তৈরি হয়। পরিবারে যেরকম প্রত্যেকটি মানুষের সুস্থতা, তাদের ভালো থাকা, তাদের মন ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে, সেরকম ভাবে আপনার শরীরেরও হার্ট, আপনার লাংস, আপনার কিডনি, আপনার ফুসফুস, আপনার লিভার সবকিছুকে ভালো রাখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেকটা অর্গান আপনার ভালো আছে তো, তারা সঠিকভাবে কাজ করছে তো আপনার জন্য, কোনো রকম অসুস্থতায় তারা ভুগছে না তো। বাইরে থেকে সুন্দর সুন্দর পোশাক আপনি পরছেন, মেকআপ আপনি করছেন, কিন্তু ভেতরটা কেমন আছে হয়তো আপনি জানেন না। এবং জানানোর জন্য এই প্রচেষ্টা আমাদের, প্রত্যেক দিন এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়ে যাই, যাতে আপনারা জানতে পারেন যে আপনি কেমন আছেন, আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলো কেমন আছে। আজকেও ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আরো একবার তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। প্রত্যেকদিনই কিছু না কিছু গুরুত্বপূর্ণ অর্গান নিয়ে আলোচনা করতে ভালো লাগে আমাদের, কারণ ভালো বিষয় নিয়ে আলোচনা করতে কার না ভালো লাগে বলুন। তো আজকে যে বিষয়টি নিয়ে আবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিডনি। কতটা গুরুত্বপূর্ণ কিডনি একটা ছোট বাচ্চাও বোধহয় জানে, কারণ এখন তো ছোটবেলা থেকেই ক্লাস 3-4 থেকে কিডনির গুরুত্ব, লিভারের গুরুত্ব নিয়ে কিন্তু পড়াশোনা করানো শুরু হয়ে যায়। তবে বড় হয়ে সেই গুরুত্বগুলো আপনার মাথায় থাকে তো? ডাক্তারবাবু থেকে একটু জানতে চাইবো, এত চেম্বার, প্রত্যেকদিন এত পেশেন্ট দেখার চাপ, সেখানে কিডনির সমস্যা নিয়ে কত মানুষ যোগাযোগ করে? দেখুন, আমরা তো বলবো কি এভরিডে আমরা কিডনি পেশেন্টটা প্রচুর পাই। যারা ডায়ালিসিস করাচ্ছে বা যারা বাচ্চা পেশেন্টগুলো পাই যাদের কিডনিতে সুইলিং আসছে, হ্যাঁ, আপনার নেফ্রোলিস্থেসিসটার সমস্যাটা রয়েছে। আবার অনেক পেশেন্টগুলো পাই যেখানে কোনো ধরনের যদি পেন কিলার খেয়ে তারা কিন্তু কিডনিকে খারাপ করে ফেলেছে। তো দেখুন, আজকে কিডনি যে পার্টটা রয়েছে না, এটা কিন্তু যদি আমরা টপিক যদি স্টার্ট করি তো আপনি কিন্তু প্রোগ্রামের টাইমটা শেষ হয়ে যাবে, কিন্তু আমি এইটা নিয়ে ডিটেলস আপনাকে বলতে পারবো না, ঠিক আছে? তো আমি আজকে আপনাকে কিছু কিছু টিপসগুলো জানাবো কেন আমাদের কিডনিগুলো খারাপ হয়, বা কিডনি কীরকম দেখতে হয়, কিডনি কাজ কি হয়, কেন কিডনির মধ্যে সুইলিং হয়ে যায়, ঠিক আছে? এই যে কিডনি নেফ্রোলিথেসিস যে সমস্যাটা, সেটা কি, ঠিক না? এক্স্যাক্টলি এই সমস্যা থেকে কী করে আমরা বেরোবো বা কাদের হয়, কী করে আমরা সিমটমসগুলো বুঝবো, ঠিক আছে? এগুলো আমি ডিটেলসে আজকে বলবো। আপনি একটু ফোন করুন। একদম অবশ্যই। তার আগে কে আছেন একটু দেখে নেবো চট করে। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি রুম্পা রায় বলছিলাম। কোথা থেকে ফোন করছেন? বেহালা থেকে। বেহালা থেকে। বলুন, কি সমস্যা আছে? আমার প্রবলেমটা হচ্ছে, আমি যখন কোনো কাজ করছি মাথা নিচু করে, তো যখনই উঠছি মাথাটা ঘুরে যায়।
আচ্ছা, মাথা নিচু করে কাজ করলে মাথা ঘুরে মাথাটা ঘুরছে, মানে বসে থাকলে উঠলে মাথা ঘুরে যাচ্ছে। বয়সটা কত আপনার? 29। 29। কোনো শারীরিক অসুস্থতা আছে? কোনো মেডিসিন খেতে হয়? না না না, সেসব আচ্ছা, রাত্রিবেলা আপনি বালিশটা কেমন ব্যবহার করেন? মানে খুব মোটা বালিশ ব্যবহার করেন? নরমালি, খুব একটা নরমও না শক্তও না। আচ্ছা, আর ঘাড় নিচু রেখে আপনি বেশি কাজ করেন কি? হ্যাঁ, ঘাড়টা নিচু রেখে কাজটা করতে হয়। আপনি একটা ঘাড়ে একটা এক্সরে রিপোর্টটা করান, হ্যাঁ? আপনি সার্ভাইকাল স্পাইনে একটা এক্সরে রিপোর্ট করাবেন, যেখানে আপনি দেখতে পাবেন যে আপনি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে আপনি সমস্যা নিয়ে ভুগছেন, যার ফলে কিন্তু আপনার মাথাটা ঘুরছে। আজকে যে মাথা ঘোরার সমস্যাটা, আপনি হয়তো ভাবছেন কি ভার্টিগো, এই যে ভার্টিগো যে সমস্যাটা, এটা কেন হচ্ছে সেটা কি জানো? তো মোস্ট অফলি আমরা যেটা ম্যাক্সিমাম কেস পাই, ভার্টিগো প্রবলেমটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। তার মধ্যে দেখা যায় যে আপনার কিন্তু মাথাটা কিন্তু ঘোরাবে, চোখটা লাল হয়ে যাবে, ঠিক আছে? আবার অনেক সময় দেখবেন কথাগুলো আপনার জুড়ে যাবে। তা আপনি দেখবেন আপনার বডি যে শেপটা রয়েছে, সে শেপ অনুযায়ী আপনার ঘাড়ের জায়গাটা একটা উঁচু হতে চালু হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনি দেখবেন কি একটু ঢালু ঢালু স্ট্রেট হওয়া দরকার, মানে একটু উঁচু জায়গায় স্তরটা এসে গেছে, তার মানে আপনি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে ভুগছেন। তো এর যদি চিকিৎসা যদি টাইমলি না করা হয়, তো সেখানে আপনার ক্ষতি হবে, আপনার নার্ভের সমস্যাগুলো বেড়ে যাবে। নার্ভের সমস্যা কীরকম? আজকে আপনার মাথা ঘোরাচ্ছে, কালকে কিন্তু ঘাড়ে যন্ত্রণা হতে পারে, পরের দিন আপনার কোমরে যন্ত্রণা হতে পারে। এবার নার্ভের যদি সমস্যাটা কেন বললাম, কি যে কোনো স্পাইনের মধ্যে আমাদের শরীর কিন্তু ডিপেন্ড আছে স্পাইনের উপরে। স্পাইনের উপরে যখনই আপনার কোনো রকম চেঞ্জেস আসবে, বা স্পাইনের উপরে যদি কোনো রকম আপনার উল্টোপাল্টা কিছু হয়, যদি আপনার ফ্লুইড যদি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার যদি হাড়গুলো যদি ঘোষণ খাচ্ছে, সেখানে কি হয়, অনেক সরু সরু ভেনগুলো থাকে, সেলগুলো কি হয় আমাদের চাপ পড়ে, যার ফলে কি হয় দেখবেন আপনার হাতের মধ্যে কিন্তু একটা ঝিনঝিনি ভাবটা হতে চালু হয়ে যায়, ঠিক আছে? আপনি যখন হাতটা তুলছেন বা হাত খুব কাজ করছেন, দেখবেন ঝিনঝিনি সবসময় হতে চালু হয়ে যায়, অবশ্যতে চালু হয়ে যায়। বা আপনি যদি রাত্রিবেলা শুয়ে আছেন, সকালে উঠে দেখছেন আপনার কিন্তু হাতটা আপনি উঁচু করতে পারছেন না। তো এইরকম সমস্যা আসার চান্সেসটা আপনার আস্তে আস্তে করে বাড়বে। তো আমি আপনাকে বলবো টাইমলি এসে আপনি একটা এক্সরে রিপোর্টটা করান। যদি ওখানে কিছু প্রবলেম থাকে, দেখা করুন বেলা দিকে আমার সামনে চেম্বার আছে ল্যান্সডাউনে, প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার করে আমাদের চেম্বার হয়। যেদিন আপনার সুবিধা হবে সেদিন এসে দেখা করুন, ভালো হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, নামটা বলুন। শুনতে পাচ্ছি না, একটু ফোনটা মুখের সামনে নিয়ে বলুন। আমি তো গাড়িতে যেতে যেতে লাইটটা দেখছিলাম। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি যে আমার আসলে গরমকালে বলুন ঠান্ডাকালেই বলুন, হাতের আঙুলের যে ডগ হয় না, হ্যাঁ, ঠান্ডা আঙুলের মাথাগুলো ব্যথা করে না কি করে? না, ঠান্ডা হয়ে থাকে। ঠান্ডা হয়ে থাকে। কোথা থেকে আপনি, মানে কোথায় থাকেন আপনি? মানে দুটো হাতেরই। আপনি থাকেন কোথায়? আঙুলের ডগ। আগরপাড়ায় থাকেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আগরপাড়ায় থাকেন, ওকে ওকে। দেখুন আপনার যে আপনি থাকুন, আপনি যেহেতু ভয়েসটা হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি শুনুন, আপনি যেভাবে হোক আপনি ট্রাভেলিং যে করছেন, এটা দেখুন একটু খুব অ্যাডভান্স জিনিস। আজকে আমরা বাড়িতে বসে শুধু টিভি দেখি, আমরা লাইভ প্রোগ্রামটা দেখি না। আমাদের লাইভ প্রোগ্রামটা সোশ্যাল সাইটের মধ্যেও থাকে। যেরকম উনি ট্রাভেলিং করছেন, রাস্তার মধ্যে কিন্তু ফোন করতে পারলেন। তো দেখুন, মানুষ যদি চায় না, সব কিছু কিন্তু পসিবল আছে। এটা একটা ভালো কিন্তু সাইন পাওয়া গেল। তো দেখুন, আপনাকে যে বললাম, আপনি যে সব ফোন করেছিলেন, আপনার যে প্রবলেমটা ছিল যে হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে ট্রাভেলিং করার সময়, এটা কারণটা হচ্ছে বা আপনার ইমিউনিটি পাওয়ারটা আপনার লো আছে। আপনি একটা রিপোর্ট করাবেন IgE। এই রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন আপনার ইমিউনিটি লেভেলটা কতটা রয়েছে, সেটাকে ঠিক করুন। সেটা না ঠিক করলে আগামী দিন কিন্তু আপনার নার্ভের সমস্যাটা হবে। আপনার গলা শুনে মনে হচ্ছিল আপনার কিন্তু খুব বেশি বয়স হয়নি। এই কারণে যদি আমি বলবো না কি আপনার নার্ভের সমস্যাটা আসছে বা রয়েছে, কিন্তু হ্যাঁ, এইভাবে যদি সমস্যা থাকে স্টিল, তাহলে কিন্তু আগামী দিন আপনার কিন্তু নার্ভের সমস্যা কনভার্ট হতে পারে। তো আপনি একটা কাজ করবেন, যে একটা স্মাইলি বল পাওয়া যায়, ঠিক আছে? এই বলটাকে নিয়ে আপনি কি করবেন, আপনি একটা ব্যায়াম করুন, ঠিক না? এই ব্যায়ামটা করবেন, তার সাথে আপনি তুলসী পাতা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা আপনি ব্যবহার করুন। জলের মধ্যে ফ্রিজে জল খাওয়াটা আপনি বন্ধ করুন। নর্মাল টেম্পারেচার আপনি জলটা খান, দরকার নেই আপনার গরম জলটা, ঠিক আছে? আপনি রাস্তাঘাটে কোথায় গরম জলটা খুঁজবেন না, আপনি নর্মাল টেম্পারেচারে জলটা আপনি খেতে চালু করুন। আপনার দেখবেন এই সমস্যাটা 50% রিকভারি করে যাবে।
যারা কিন্তু ফ্রিজে জল ব্যবহার করে, যারা কিন্তু কথাতে ঠান্ডা জলটা ব্যবহার করে, তাদের কিন্তু কি হয় দেখা যায় কি পেটের সমস্যা ওনার চালু হয়। আর পেট হচ্ছে আমাদের শরীরে ইঞ্জান, যেটা আপনি একটু আগেই বলেছিলাম, যাদের পেট যদি ঠিক আছে তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবেই না শরীরের মধ্যে, ঠিক না? যেটা আপনি ব্যবহার করুন, যদি না হয় পাশে আপনার আগরপাড়ায় পাশে আমাদের মধ্যমগ্রাম চেম্বার আছে, কোনোদিন এরকমই ট্রাভেলিং করতে ঘুরতে চলে আসবেন আর একদম অবশ্যই। আর সে কারণেই কিন্তু আসলে আমাদের সাথে আপনাদের সম্পর্কটা কিন্তু খুব কঠোর, খুব কঠিন নয়, ভীষণ সহজ, একেবারে জলের মতন সহজ একটি সম্পর্ক। কিন্তু জাস্ট টিভি স্ক্রিন থেকে নাম্বার আপনাকে নোট করতে হবে, যেরকম স্টুডিও নাম্বার আপনারা নোট করেন সেই একই রকম ভাবে দেখুন আরেকটি নাম্বার যাচ্ছে 983023552737। একটি না, দুটি নাম্বার যাচ্ছে। এই দুটি নাম্বার আপনার মোবাইলে কিন্তু আপনাকে সেভ করতে হবে এবং ফোন করে জাস্ট এইভাবে আপনি জানুন যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে, কবে ডাক্তারবাবু আসছেন, কোন ডাক্তারবাবু আসছেন, কটা থেকে কটা পর্যন্ত ডাক্তারবাবু থাকছেন, এবং আপনার যে সমস্যা সেই সমস্যার ট্রিটমেন্ট কি আছে। অবশ্যই হ্যাঁই শুনবেন, কারণ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু পাওয়া যায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। না তো আমরা কখনো বলবো না, তবে হ্যাঁ জোর করে যে আমরা না বলছি তাও নয়, কারণ সবকিছু ট্রিটমেন্ট আছে বলেই আমরা কিন্তু বলি হ্যাঁ ট্রিটমেন্ট কিন্তু আছে, কোনো কিছু ট্রিটমেন্ট নেই এটা আমাদের বলতে হয় না। যদিও আমরা আজকে কিডনির বিষয় নিয়ে আলোচনা করছি এবং ডাক্তারবাবু গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আলোচনা করবেন বললেন, তো একটু শুনি আমরা। যেটা আমরা ছিলাম যে টপিকের মধ্যে নেফ্রোলিথিটিস, এই যখন নেফ্রোলিথিটিসটা মানেটা হচ্ছে কি আপনার কিডনিতে সুইলিং হয়ে যাওয়া, বা আপনার দেখবেন মাঝে মাঝে সিমটমসগুলো কেমন দেখা যায়, আপনার কোমরের মধ্যে একটা যন্ত্রণা হয়, সিভিয়ার পেন হয়, যেখানে আপনি পেনকে সহ্য করতে পারেন না। আমি বললাম কথাতে আপনি ব্যথা বড়ি খাবেন না, জানুন কি আপনার ব্যথাটা কেন হচ্ছে। তো দেখুন এই যে কোমরে যে যন্ত্রণাটা হয় কেন কিডনি আমাদের পিছন দিকে থাকে, কোমরের দিকে থাকে। তো আপনি যখন এই জায়গাটা যখন ব্যথাটা হয় আর সোয়েলিং হতে থাকে, আপনি দেখবেন কিডনির যে সাইজটা রয়েছে না, এটা কিন্তু বাড়তে চলেছে। আপনি শুনেছেন কি সবসময় কিনা লিভারের মধ্যেই লিভারটাই বেড়ে যায়, রং আপনার কিডনি কিন্তু বেড়ে যায়। কিরকম বেড়ে যায়, তো ধরুন যদি আপনার কোনো স্টোন হয়ে থাকে, যদি আপনার পাথর হয়ে গেছে কিডনির মধ্যে, তো সেটা কি হচ্ছে কি আপনার কিন্তু পাস হচ্ছে না। তো পাস যদি না হয়, জল যদি পাস না হয়, ও যদি গার্ড করে, তাহলে কিন্তু আপনার পেন হবে, তীব্র কিন্তু যন্ত্রণা হবে। একটা ছাগলকে যেমনি গলা কাটা হয়, ঠিক এইরকম কিন্তু একটা যন্ত্রণা হয়, যেখানে পেশেন্ট কিন্তু ছটফট করতে চালু হয়ে যায়। এটা হচ্ছে কিডনিতে যদি পাথর হয়ে থাকে। এবার আমি তো কথা বলছিলাম কি নেফ্রোলিথিটিস, এর মানেটা শুধু স্টোনই হয় না, আমাদের যে কিডনি থেকে যে ব্লাডারে যাওয়ার যে পাইপলাইনটা যেটা হয়, সেখানে যদি আমাদের নলিটা যদি সরু হয়ে যায় বা নলিটা যদি জাম হয়ে যায় কোনো কারণের জন্যে, সেখান থেকে যদি জল যদি পাস না হয়, তাহলে কি হয় আমাদের কিডনির মধ্যে জল কিন্তু জমতে চালু হয়ে যায়। কিডনি কাজ কি করে, কিডনি কাজটা হচ্ছে জলকে ফিল্টার করা, ভালো পার্টগুলো শরীরের মধ্যে চলে যাওয়া, আর ওয়েস্টেজ পার্টগুলো আমাদের পেচ্ছাপের সঙ্গে বার করে দেওয়া। তো ওয়েস্টেজ পার্ট যদি বার না করে, তাহলে কি হবে, কিডনির মধ্যে সুইলিং হলো, ব্লাডের মধ্যে আপনার খারাপ জিনিসটা ওয়েস্টেজ পার্টটা মিক্স হয়ে গেল। ওয়েস্টেজ পার্ট যখন আপনার মিক্স হয়ে যাবে, তাহলে কি হবে, ব্লাডের মধ্যে ইনফেকশন হবে, ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে চালু হবে, আগামীতে আপনার চেস্ট ইনফেকশন হবে, ঠিক আছে, আপনার জল জমে যাবে। তখন আপনাকে ডাক্তার বলে দেবে কি ইমিডিয়েট কিন্তু আপনাকে ডায়ালিসিস করান, নাহলে আপনি কিন্তু মারা যাবেন। একটা দেখুন কিডনির সমস্যা, যেখানে আপনি চেস্টের দিকে চলে গেল, শরীর যা আছে না, একটা জায়গা যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আপনার গোটা শরীর কিন্তু খারাপ করে দেয়। দেখতে পাচ্ছেন তো যারা ডায়ালিসিস করে থাকে, আজকে একটা প্রেশারের ওষুধ খাওয়ার পর কিন্তু কিডনিটা ফ্লাকচুয়েট করছে, আর কিডনিতে এই প্রেশার ফ্লাকচুয়েট করছে, প্রেশার ফ্লাকচুয়েট করার পর কিডনি কিন্তু খারাপ হচ্ছে। আর যেখানে দেখা গেল কি রুগী কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও কিন্তু কিডনির সমস্যার থেকে ভালো হতে পারছে না। কারণটা হচ্ছে কি, এর জানতে হবে কি চিকিৎসা কোথায় গিয়ে ভালো হবে। আপনি ডায়ালিসিস করলেই কি আপনি ভালো হচ্ছেন, বা আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করেই কি ভালো হচ্ছেন। আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করে নিন, আপনার হয়তো আপনার কাছে অনেক পয়সা আছে, কিন্তু যে ভুল কারণের জন্য আপনার কিডনিটা নষ্ট হলেও সেখানে যদি আপনি কাজ যদি না করেন, তো আবার কিডনি খারাপ হবে, আবার ট্রান্সপ্লান্ট করাবেন। সবসময় জানতে হবে যে কিডনি কেন আমার ওয়ার্ক করছে না, কিডনিতে যে সুইলিংটা আসছে এটা কেন আসছে। এই যে বললাম সিমটমসগুলো আপনি কী করে বুঝবেন, তো কোমরে যে যন্ত্রণাটা হওয়া, পেচ্ছাপ যখন আপনি করতে যাচ্ছেন, পেচ্ছাপে কিন্তু ফ্লোটা আপনার কমে যাচ্ছে, পেচ্ছাপ করার সময় একটা অস্বস্তি ভাবটা হচ্ছে, তল পেতে আমাদের কিন্তু ব্যথা অস্বস্তি ভাবটা হচ্ছে, ঠিক আছে, পা কিন্তু ফুলে যাচ্ছে, শরীর কিন্তু আমাদের ফুলে যাচ্ছে। তখনই কিন্তু দরকার আছে কি আপনি একটা সোনোগ্রাফি রিপোর্ট করে দেখে নেওয়া কি আপনার কিডনিটা কেমন রয়েছে, বা আপনার ব্লাডের মধ্যে কেএফটি কিডনি ফাংশন টেস্ট রিপোর্টটা করে দেওয়া, সোডিয়াম পটাশিয়াম কত আছে, ইউরিয়া ক্রিয়েটিনিন কত রয়েছে, ঠিক না। তো এইগুলো জানতে হবে। এইগুলো যদি আপনি না জানেন,
দেখুন এখন আমি বলবো কি, আপনি যদি বলবেন দেখুন এগুলো তো ডাক্তারবাবুর কথা, আমি ডাক্তারবাবু জানবে, আমরা কি করে জানবো, তো একদম ঠিক কথা। এই চ্যাপ্টারগুলো তো ডাক্তারবাবু চ্যাপ্টার আছে, কিন্তু আপনি ডাক্তারকে দেখাচ্ছেন না, আপনি তো স্মার্ট কাজ করছেন। স্মার্ট কাজ কি করছেন কি, আপনি বাড়িতে বসে কিন্তু আপনি অনেক কিছু জেনে যাচ্ছেন। এই যে আমাদের প্রোগ্রামগুলো দেখার পর না, মানুষ কিন্তু অর্ধেক ডাক্তার হয়ে যায়। আমি দেখি পেশেন্ট যখন চেম্বারের মধ্যে আসে তারা কিন্তু নিজে থেকে কিন্তু রিপোর্ট করে নেয়। তার কারণটা হচ্ছে কি, এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা যে প্রোগ্রামটা করি, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যাতে মানুষরা বাড়িতে বসে বসে বুঝতে পারে কি কোথায় আমাদের ভুল হচ্ছে, কোথায় আমাদের ঠিক হচ্ছে। আজকে আমি ডাক্তার কাছে যাচ্ছেন, ডাক্তার কিন্তু ওষুধ লিখে দিচ্ছে, আপনি এটা খান, দুবেলা করে খাবেন, ভালো হয়ে যাবেন, পরের সপ্তাহে আপনি এসে রিপোর্ট করে দেখাবেন। দ্বিতীয় কোনো কথা নেই, আগে বোঝান না বাবা আমার সমস্যাটা কোথায় হলো। আপনি ফিস দিয়েছেন, আপনার অধিকার আছে একটা ডাক্তারের সঙ্গে আপনার কথা বলার, যে আমার এই প্রবলেমটা হলো কেন, এই প্রবলেম থেকে কি করে শর্ট আউট হয়ে আমি এই প্রবলেম থেকে এই ভালো রাস্তায় আসতে পারবো। আপনার কাছে সময় নেই কেন, পিছন দিচ্ছে, আপনি পরে অনেক লাইন রয়েছে, ঠিক আছে, আপনার ডাক্তারবাবু আপনার চোখ মেলাতে পারছেন, এতটা ব্যস্ত রয়েছে। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে না যতটা আপনি জানতে পারেন, আমার মনে হয় না কি আপনি চেম্বারের মধ্যে গিয়ে ফিস দিয়ে ডাক্তারবাবু থেকে বেশি জানতে পারবেন। একদম সত্যি কথা। আমাদের এই অনুষ্ঠান একেবারে নিঃস্বার্থভাবে আমরা এই কারণেই করে থাকি যে বাড়িতে বসে আপনি একটু সচেতনতা বাড়ান, একটু জানুন যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে কেন হচ্ছে, এর কারণ কি। একটা শিক্ষামূলক একটা অনুষ্ঠান, কিছু কিছু করে শিখতে শিখতেও একদিন আমরা কিন্তু অনেক কিছু জেনে যেতে পারবো। প্রত্যেকে ডাক্তার হয়ে যাব তা না, তবে একটা সাময়িক একটা ধারণা তো আমাদের মধ্যে থাকা উচিত, থাকার প্রয়োজনীয়তা রয়েছে। কে আছেন একটু দেখে নেবো চট করে। নমস্কার। নমস্কার, আমি হ্যাঁ। হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মানে গ্রে হেয়ারের প্রবলেম। মানে আমার বয়স হলো 32 বছর বয়স, আমার মানে চুল সাদা হয়ে যাচ্ছে খুব। আচ্ছা, বেশ। কম বয়সে চুল পেকে যাওয়া, সেটা কারণ হতে পারে আপনার লিভারের সমস্যা। কারণটা হচ্ছে যাদের লিভারের শুনতে সমস্যা থাকুন। থাকে তারা কিন্তু এইরকম প্রবলেম নিয়ে ফেস করে। আর এক একটা মানুষ আছে যারা দেখবেন 60 বছর বয়স হয়ে যাচ্ছে, তারা কিন্তু কোনো রকম কালার ইউজ করে না, তারাও কিন্তু চুলটা এখনো কালো রয়েছে। কারণটা হচ্ছে তার লিভার ভালো রয়েছে, ঠিক আছে। তো আপনি এটা জানছেন কি আমার বয়স কম বয়সের মধ্যে আমার চুল পেকে যাচ্ছে, সেটা আপনি কারণটা না খুঁজে আপনি কি ভাবছেন কি আপনি কি কালার পেয়ে যাবেন, আমাকে ফোন করে আমি আপনাকে বলে দেবো বারাগান্ডি কালার করুন বা আপনি ব্ল্যাক কালার করুন। না, আপনি এটা জানুন কি আমার যে কালোটা চুল রয়েছে সেটা যাতে কালো থাকে, আগামী দিন যে চুলটা যে বার হবে সেটা কি করে কালোটা বার হবে, এই রাস্তাটা আমি আপনাকে বলবো, ঠিক না। এর জন্য আপনাকে একটা সোনোগ্রাফি রিপোর্টটা করাবেন। সোনোগ্রাফি রিপোর্ট করে দেখুন আপনার লিভারটা কেমন রয়েছে, কারণটা হচ্ছে লিভার থেকেই সমস্যা থেকেই আপনার কিন্তু চুলটা পেকে যাচ্ছে। সেই সোনোগ্রাফি রিপোর্ট করে দেখা করবেন। হাওড়াতে প্রচুর আমাদের চেম্বার আছে, দাসনগরে আছে, বেলুড়ে আছে, শিবপুর আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে দেখা করবেন, যাতে আপনি প্রপার ওয়েতে আপনি ট্রিটমেন্ট করে পুরোপুরি ভালো হতে পারেন। একদম। আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ডাক্তারবাবু, চট করে আবার একটা বিষয়ে চলে যাই। অবশ্যই চলে যান। যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের কিডনির বিভিন্ন ধরনের সমস্যা। তো দেখুন, কিডনি যে সমস্যাটা আজকে যেটা বললাম কি আপনার ব্লাডের যে প্যারামিটারগুলো যেটা বললাম এগুলো চেঞ্জেস হতে চালু হয়ে যায়, যার ফলে আপনার কিডনি কিন্তু কাজ করে না। যে কোনো একটা মিনারেলস বা অ্যাসিড আমাদের কি করে, বা কোনো রকম যদি হার্ড জিনিসটা যদি তার নাম আপনি স্টোন দিতে পারেন, বা আপনি দেখবেন প্রোস্টেটের সমস্যা হতে পারে, যদি কোনো রকম কিডনির উপরে যদি প্রেশার হতে চালু হয়, তাতে আপনার একটাই সমস্যা, কিডনি কাজ শুধু একটাই, জলকে ছেঁকে দেওয়া, ঠিক না, জলকে ফিল্টার করে দেওয়া। আজকে ডায়ালিসিস মেশিন কি করছে, ডায়ালিসিস মেশিন ওটাই করছে যে আপনার কিডনি কাজটা করে, আপনার শরীর থেকে ব্লাডগুলোকে নেয়, আবার তাকে ফিল্টার করে আপনার বডির মধ্যে ব্লাডকে পাঠিয়ে দেয়। কিন্তু আপনি একটা কথা আমাকে বলুন যে এই যে কিডনি ডায়ালিসিস যে মেশিনটা রয়েছে, এই কাজটা তো আমার কিডনি করতো, এবার আপনি কি করলেন, বাইরে থেকে এটা কাজটা করাতে চালু করলেন, কি হবে, দুদিন মাথায় আবার কিন্তু আপনার করতে হচ্ছে। কারণটা হচ্ছে কি আপনি দুদিন মাথায় তো আপনি জল খাচ্ছেন, তো সেটাকে আবার আপনাকে ফিল্টার করতে হবে, আপনাকে ডায়ালিসিস মেশিনটায় যেতে হবে। তো হয়তো ডায়ালিসিস মেশিন আপনি কিনে বাড়িতে নিয়ে আসুন, শরীরের মধ্যে আপনি বেঁধে ফিট করে নিন, সেটা তো করা যাবে না, সেটা তো আপনাকে যেতেই হবে হসপিটালে, যেতেই হবে আপনাকে ডায়ালিসিস করতে গেলে ডায়ালিসিস মেশিনের কাছে। তো এবার ভাবুন কি আপনার যে বডির মধ্যে যে একটা পার্ট, যে অর্গ্যান কাজ করছিল, সেই অর্গ্যানের জায়গায় আপনাকে একটা মেশিন কাজ করছে। তো কি করলে আপনি ডায়ালিসিস যাতে না করতে হয়, কি এইরকম আমরা ভুল করছি, যাদের সমস্যাটা রয়েছে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে, তারা যে ডায়ালিসিস করছে তাদেরকে ফার্স্ট আপনি মাথায় রাখুন যে আপনাকে প্রোটিন ইনটেক করবেন না। যদি আপনার পেচ্ছাবের সঙ্গে প্রোটিনটা বার হচ্ছে, পুজ যদি বেরোচ্ছে, তার মানে আপনি বুঝে যান যে আপনার এবার আস্তে আস্তে করে কিন্তু কিডনি খারাপের দিকে যাচ্ছে।
তো সেই সময় আপনি যদি কি করতে হবে, আপনাকে প্রোটিনটাকে বন্ধ করতে হবে, মানে খাবারের মধ্যে যে হাই প্রোটিনটা রয়েছে, যেমনি আপনি অ্যানিমাল প্রোটিন বলতে পারেন, যেমনি আপনি দুধ বলতে পারেন, ঠিক আছে। তো এইরকম খাবারকে আপনি কম করুন। বা আপনার কিডনি কাজ করছে না, এবার আপনি খাচ্ছেন 4 লিটার জল, কি হবে, আপনার কিডনিকে বেশি কিন্তু খাটতে হচ্ছে। তো এর মধ্যে কি করতে হবে, আপনার কিডনি জলটা কোয়ান্টিটিটা আপনাকে কমাতে হবে। জল যখন কোয়ান্টিটিটা আপনি কমাবেন তাহলে কি হবে, কিডনি কিন্তু আস্তে আস্তে করে ফাংশনটা কাজ করতে সুবিধা হবে। এই রিলেটেড আয়ুর্বেদ মধ্যে কিন্তু অনেক রকম হার্বস আছে, যেমন পূর্ণনামা, গোখরু, ঠিক আছে। এই যে রকম যে হার্বসগুলো যে রয়েছে না, এই হার্বসগুলো কাজ কি করে, আমাদেরকে কিডনিকে কিন্তু স্পিডটা বাড়ায়। কিডনি যে ডায়ালিসিস যে মেশিনে খরচা করছে, সেখানে আপনি পূর্ণনামার উপর খরচা করুন, সেটা আপনি গোখরুর উপরে খরচা করুন, ঠিক না। তো এইরকম অনেক হার্বস আছে, আমি দুটো হার্বসের নাম বললাম, অনেক এরকম হার্বস আছে যেখানে আপনি উইদাউট ডায়ালিসিস কিন্তু আপনি কিডনিকে ঠিক করতে পারেন, বিডিয়া ক্রিয়েটিনিন নামাতে পারেন। সেটা আমরা প্রচুর রোগীগুলোকে দেখিয়েছি প্রমাণ, যারা উইদাউট ডায়ালিসিস কিন্তু আজকে ভালো আছে। অবশ্যই। তবে আমরা আলোচনা আবারও ফেরার চেষ্টা করব যদি সময় আমাদের সাথ দেয়। তবে তার আগে দেখে নেব কে আছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে ওই গরমে যে গায়ে থেকে গ্যাস হওয়া হয়ে চুলকাবে, দাদা দাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশ, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম। দেখুন, দানা যে হয়ে যাচ্ছে না, এটা তো অনেক সময় ঘামাচি থেকে হয়, বা আপনি কোনো রকম যদি স্কিনে অ্যালার্জি থাকে তাহলে হয়। তো আপনার কি ধরনের হচ্ছে, আমি বারবার একটা কথা বলি কি, চর্মরোগ একটা খুব বড় পার্ট আছে, যেখানে আপনি যদি ডার্মোলজিস্টের যদি কথা বলেন না, অনেক স্কিন প্রবলেম আছে। আপনি একটা সামান্য একটা সেতি থেকে, সোরিয়াসিস থেকে, এক্সিমা থেকে, অ্যালার্জি থেকে, অনেক এইরকম স্কিনের সমস্যা আছে যেখানে রুগীকে না দেখে না ডায়াগনোসিস করা যায় না। এবার আপনি যাকে দানা দানা বলছেন, সেটা ধরুন কী ধরুন রকম আপনার দানা দানা অ্যালার্জিসটা হচ্ছে, সেটা আমাকে জানতে হবে। আপনি এটুকু কাজ করতে পারেন, স্কিন ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো রয়েছে, সেখানে আপনাকে 3-4টে জিনিসটা আপনি স্ট্রিক্টলি বন্ধ করুন, তাহলে কিন্তু দেখবেন আপনার 50% রোগ ওখান থেকে ভালো হবে। যেটা হচ্ছে চিংড়ি মাছ, ডিম, বেগুন আপনি খাবেন না, বাইরে খাওয়া যতটা পারেন আপনি কমিয়ে দিন। আর এর সঙ্গে আপনি লবণ খাওয়াটা বন্ধ করুন, নুনকে, সল্টকে আপনি অ্যাভয়েড করুন, আপনি সন্দক লবণ খেতে চালু করুন, আপনার দেখবেন কিন্তু এই প্রবলেমটা অনেকটা ভালো হয়ে যাবে। দেখুন, স্কিনের যে সমস্যাটা না, আমি আপনাকে বলি, সোরিয়াসিস মতন একটা রোগ, এই রোগটা আসলো কোথা থেকে? আয়ুর্বেদ কি বলে, যেটা মডার্ন মেডিসিন বলে অটো ইমিউনো ডিজিজ, মানে আপনার যদি ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে যাচ্ছে তখন কিন্তু সোরিয়াসিস হচ্ছে। কিন্তু আয়ুর্বেদ সবসময় একটা কথা বলছে কি, পেটের সমস্যা দিকেই কিন্তু আপনার সোরিয়াসিসটা হচ্ছে। তো আপনাকে কি করতে হবে, পেটকে ঠিক করতে হবে। আর পেটকে ঠিক করতে গেলে কি করতে হবে, আপনাকে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে, অ্যানিমাল প্রোটিন থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। দেখুন, খাবার জন্য আমি বারণ করছি না, আপনি সব কিছু খান, কিন্তু আপনার যদি প্রবলেম আছে তাহলে কিন্তু আপনার কিছুদিন যদি অ্যাভয়েড করা হয় তাতে কি ক্ষতি, আপনার শরীর ভালো হবে, ঠিক না। আমি তো আপনার শত্রু নেই, আমার তো দরকার কি আছে, আপনি খান না সব কিছুই। কিন্তু যদি এইসব জিনিস যদি অ্যাভয়েড করতে চলেন, বা এইসব জিনিস যদি নিয়ে যদি চলেন, তাহলে কিন্তু আপনি কিন্তু নিরোগ থাকবেন। অবশ্যই। আসলে আলোচনা আমাদের প্রচুর অনুষ্ঠানই হয়তো হয়ে থাকে, মানে এনবিপি ছাড়াও বলছি, অনেক ভালো ভালো ডাক্তারের বাবুদের কথা কিন্তু আমরা শুনে থাকি। তবে জানি না ব্যক্তিগতভাবে আমার মতন আপনাদেরও অভিমত যে এনবিপির প্রত্যেকজন চিকিৎসক এত সুন্দরভাবে বক্তব্য রাখেন, এত সুন্দরভাবে বোঝান, এত ভালো কিছু কথা বলেন। আসলে সব কাজটাই তারা খুব মন থেকে করেন, আন্তরিকভাবে করেন, সেই কারণেই বোধহয় কাজটা এতটা সুন্দর হয়ে যায়। যাই হোক, সময় একেবারে সংক্ষিপ্ত, তাই চট করে আরো একবার আপনাদের মনে করিয়ে দেবো যে খড়গপুরে কিন্তু আমাদের চেম্বার হয়, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পান। শিলিগুড়িতে কিন্তু এবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাই নর্থ বেঙ্গলের বন্ধুরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে ডক্টর এ হালদারকে, আরামবাগেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা এবারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। ত্রিপুরার বন্ধুদের তাই বলবো, চট করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং নাম লিখিয়ে ফেলুন আগরতলার জন্য। শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। নতুন চেম্বার আমাদের আলিপুরদুয়ারে যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই নাম লেখান, ডক্টর বি শর্মা অবশ্যই উপস্থিত থাকবেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, বনগায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে,
পেয়ে যাচ্ছেন বহরমপুরের ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবারে দুর্গাপুরে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। অবশ্যই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, নতুন আরেকটি চেম্বার রানীহাটি এবং সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে, হাতিবাগান, খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ফোনে আছেন বন্ধু, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবু ধন্যবাদ জানাই। আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম মাস 6 আগে। কোন চেম্বারে? মধ্যমগ্রামের জন্য। মধ্যমগ্রাম চেম্বারে। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য? ওই হেয়ার ফলের প্রবলেম নিয়ে গেছিলাম, আমার চুল খুব পেকে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু তো ওই নাম্বারে পাই না, তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর লাইনটা পেলাম, ডাক্তারবাবুর সাথে কথা হলো বলে। হেয়ার ফলও আমার কমে গেছে আর চুল পাকাটাও কমে গেছে। বাহ, ভেরি গুড, খুব ভালো ফোন, ভালো লাগলো। ভালো কথা শুনতে সবারই ভালো লাগে। তো যে সমস্যা নিয়ে আমি অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করেছি, যেভাবে হেয়ার ফল হচ্ছিল ডাক্তারবাবু থেকে, ডাক্তারবাবু তোমার কিছু না, তুমি এই 45 দিন আমার ওষুধ খাও, 30 মানে মোটামুটি 15-20 দিন পরে ফল পেয়ে গেছে। আমার 35-40 দিন আমার ওষুধ খাওয়ার পরে ইয়ের পরে এখন পুরো একদম ওকে। আর এখন চুল সেভাবে পরে না, মিথ্যা কথা বলবো না, যেটা ছিল তার থেকে প্রায় এখন 95% কমে গেছে। বাহ, তো আপনি হ্যাপি তো? একদম একদম একদম, এর থেকে চুল পড়া মানে বুঝতেই তো পারছি। একদম, অবশ্যই এটা আমাদের মেয়ে বা ছেলে সকলের জন্য সত্যি খুব মুশকিলের একটি বিষয়। শুনতে থাকুন, যেহেতু একেবারে সময় শেষের দিকে। ভালো লাগলো। আর এই প্রসঙ্গে একটু ডাক্তারবাবু থেকে জিজ্ঞাসা করবো যে আমরা বলি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান। সত্যি কথা বলতে এখন স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, হেয়ারের সমস্যা, মানে আমাদের যে সৌন্দর্যের দিকগুলো সেদিকেও কিন্তু নজর রাখছে এনবিপি, তাই না? এক্স্যাক্টলি। আমাদের একটা পার্ট আমরা বার করছি যেটা হচ্ছে লাইলিগেন্স, মানে বলতে পারেন কি আপনি এনবিপি একটা সংস্থাটা আমরা চালু করেছি লাইলিগেন্স। এটা শুধু আপনাদের স্কিন আর হেয়ার নিয়ে আমরা আসছি, যেখানে মানুষরা লক্ষ লক্ষ টাকা খরচা করছে একটা পার্লারের মধ্যে, যেখানে আপনি স্কিনকে নিয়ে বা লেজার ট্রিটমেন্ট আপনি চালু করছেন। কিছু দরকার নেই, সামান্য কিছু ট্রিটমেন্ট আছে যেখানে আপনি স্কিন হেয়ারকে ভালো রাখতে পারবেন, অ্যান্টি এজিং থেকে বাঁচতে পারবেন। অনেক বড় চ্যাপ্টার আছে, হয়তো কোনোদিন আমরা প্রোগ্রাম করবো লাইলিগেন্স নিয়ে। একদম অবশ্যই। তাহলে এই বড় চ্যাপ্টার জানতে তো হবে, তার জন্য পরবর্তী এপিসোডের দিকে নজর কিন্তু আপনাকে রাখতেই হচ্ছে। আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন। আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি